হ্যালো স্টুডেন্টস, তোমাদের যে পিডিএফটা দিয়েছিলাম সেটা তোমাদের এখানে সলভ করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা দেখে নেবে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলছিল, নিচের কোন মৌলিক অধিকার অনাগরিকদের জন্য উপলব্ধ? দেখো, একটা দেশে জনগণ থাকে, সেখানে নাগরিক থাকতে পারে, বিদেশি ব্যক্তিও থাকতে পারে। তো যারা বিদেশি ব্যক্তি বা পর্যটক, তারাও তো আমাদের দেশে এসে থাকে বা একটা যে কোনো দেশে থাকে। তো তারা এমন যে অধিকার যেগুলো অনাগরিক যারা তারাও পাবে, সেই সমস্ত অধিকার এখানে অপশানে রয়েছে। প্রাথমিক শিক্ষার অধিকার, পরে অপশানে রয়েছে যে কোনো ধর্ম প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। দেখো, প্রাথমিক শিক্ষা যে দেশেরই হোক, সে তো অবশ্যই প্রাথমিক শিক্ষা তো অবশ্যই সে পাবে, সেটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? যেই দেশ থেকে আসুক তাকে কি পড়াশোনা করতে সুযোগ দেওয়া হবে না? অবশ্যই সুযোগ দেওয়া হবে। তাহলে এক নম্বরটা তো ঠিক হচ্ছেই। পরেরটা বলেছে যে কোনো ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। তো এবার যে কোনো ধর্ম প্রচার করবে, সে কর দিতেও পারে, নাও দিতে পারে, কারণ আমাদের দেশে কর দেওয়া, ধর্মের ক্ষেত্রে কর দেওয়াটা বাধ্যতামূলক নয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে অপশান নাম্বার সি, অর্থাৎ উভয়ে দুটোই সঠিক। 2 নম্বর প্রশ্ন যেটা বলছিল, কোন সাংবিধানিক বিধান কেন্দ্রীয় সরকারকে সমাজের দুর্বল শ্রেণীর জন্য চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের করতে সক্ষম? দেখো, ভারতের সংবিধানে 14 থেকে 18 ধারা পর্যন্ত রয়েছে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। তো এই যে সাম্যের অধিকার রয়েছে, সেখানে 14 নম্বর ধারা বলেছে আইনের চোখে সবাই সমান। 16 নম্বর ধারা কি বলেছে? সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা প্রদান পাবে। তাহলে এখানে অপশন নাম্বার বিটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের যে প্রশ্নটা কি বলছে, যে জরুরি অবস্থার সময় 352 ধারার অধীনে আরোপ করা হয় নিচের কোন বিধানটি? দেখো, ভারতের সংবিধান অনুযায়ী 352তে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে রাষ্ট্রপতি। ভারতের টোটাল 3 প্রকারের এমার্জেন্সি জারি করা হয়। সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি যেটা 356তে, এবং হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি যেটা 360। তো 352 ধারা অনুযায়ী এমার্জেন্সি ঘোষণা হয় ন্যাশনাল এমার্জেন্সি। তো এই যে জাতীয় জরুরি অবস্থা, সেই সময় 2 প্রকারের জাতীয় জরুরি অবস্থা করা হয়। একটা হলো অভ্যন্তরীণ গোলযোগ, ইন্টারনাল ডিস্টারবেন্স, আর একটা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশন। তো এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ যখন বহিঃশত্রু আক্রমণ, এবং যেটা ইন্টারনাল ডিস্টারবেন্স, দুটোর ক্ষেত্রেই বহিঃশত্রু আক্রমণ করে বিশেষ করে যেগুলো স্থগিত রাখা যায় সেগুলো হলো মৌলিক অধিকার। শুধুমাত্র এখানে 20 নম্বর ও 21 নম্বর অধিকারটাকে বাদ দিয়ে সমস্ত অধিকারগুলোকেই প্রায় কী করা যায়? স্থগিত রাখা যায়। তো এখানে সঠিক উত্তরটা হবে মৌলিক অধিকার। পরের প্রশ্ন দেখো, ভারতের পরের প্রশ্ন 4 নম্বর যেটা, ভারতের বিচার বিভাগ কর্তৃক জারি করা নিম্নলিখিত জোড়া বিবেচনা করুক। বিচার বিভাগ, তো এখানে দেখো কী দেওয়া রয়েছে, এখানে রয়েছে 5 রিটস। আমাদের ভারতের সংবিধানে যে আর্টিকেল 32 রয়েছে, সে আর্টিকেল 32 অনুযায়ী কী হয়? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার একটা মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়েছে। এটাকে বি.আর. আম্বেদকর বলেছেন দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই যে আর্টিকেল 32, সেখানে সুপ্রিম কোর্টকে পাওয়ার দিচ্ছে যে মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণ করতে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারলো না, সে আদালতের দ্বারস্থ হতে পারে। তখন আদালত, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কী করবে? সেই ব্যক্তিকে এই 5 প্রকারের রিট জারি করে তার অধিকারগুলোকে সুরক্ষিত করতে পারে। হাইকোর্টও পারে, সেটা হচ্ছে 226 নম্বর ধারা অনুসারে। তো 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট এটা করতে পারে। তো বন্দি প্রত্যয়িত মানে হচ্ছে ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, তাহলে এটা ঠিক আছে। পরেরটা হচ্ছে পরমাদেশ। পরমাদেশ মানে হচ্ছে আদেশ দেওয়া, এটাও ঠিক আছে। প্রতিষেধ মানে হচ্ছে বাধা করা বা নিষেধ করা, তাহলে এটা হতো। অধিকার পৃচ্ছা মানে হচ্ছে অধিকার পৃচ্ছায়নে কোনো একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ কী করে? তার নিয়ে আসে। আর হচ্ছে উৎপ্রেষণ মানে হচ্ছে উৎপ্রেষণ মানে হচ্ছে প্রত্যায়িত করা, আর অধিকার পৃচ্ছা হচ্ছে একটি কর্তৃপক্ষ দ্বারা। তো দেখো, এই তিনটা হচ্ছে মিলছে না, কেবল 2 জোড়া ঠিকঠাক করে মিলছে। তো সঠিক উত্তরটা হচ্ছে 2 জোড়া, অপশন নাম্বার এ। পরে দেখো 5 নম্বর প্রশ্ন,
B.R. আম্বেদকর ভারতীয় সংবিধান হৃদয় ও আত্মা বলেছে, একটু আগে বললাম যে হৃদয় আত্মা বলেছে আর্টিকেল নাম্বার 32, অর্থাৎ সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটা, নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারায় অন্তর্ভুক্ত? 19 ধারায় অন্তর্ভুক্ত নীতি এর মধ্যে কোনটি? 19 ধারায় কী রয়েছে? স্বাধীনতার অধিকার রয়েছে। ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকারগুলো 19 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। তো 19 নম্বর ধারাতে কী হয়েছে? সমস্ত স্বাধীনতার অধিকারগুলো বর্ণিত হয়েছে। তো সমস্ত স্বাধীনতার অধিকার যেহেতু বর্ণিত হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকারটা কিসে রয়েছে? 19 নম্বর ধারাতে রয়েছে। অপশন নম্বর সি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কার থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি হয়েছে মার্কিন সংবিধান থেকে। 8 নম্বর প্রশ্নটা, নিম্নলিখিত 9 বিচারপতির সাংবিধানিক বিচারপীঠের নেতৃত্বে কে দিয়েছিলেন যেটি গোপনীয়তার অধিকার, যেটা রাইট টু প্রাইভেসি, সেটা 2017 সালে আসে। রাইট টু প্রাইভেসি কবে আসে? 2017 সালে আসে। যখন আধারের সাথে সমস্ত কিছু লিঙ্ক করে নেওয়া হয়, তখন বলা হয় যে মানুষের পার্সোনাল ডেটাগুলো শেয়ার করছে গভর্নমেন্ট। তো তখন এই বিষয়ে ধারণা করা হয় যে যদি কারো ডেটা চুরি হয় বা পার্সোনাল ইস্যু চুরি হয়, তো সে কী করতে পারে? রাইট টু প্রাইভেসির মাধ্যমে সে লড়াই করতে পারে। তো এই যে কানিয়ার নেতৃত্বে হয়, ঠিক আছে? তো সঠিক উত্তর হলো এস জি কানিয়া। সাম্যের অধিকার অধীনে কতগুলো ধারা রয়েছে? তাহলে সাম্যের অধিকার রয়েছে 14, 15, 16, 17 আর 18। তাহলে কয়টা ধারা আছে? 5টা। তার সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি 5। ভারতীয় সংবিধানে 21 এ ধারাকে কী রয়েছে? শিক্ষা রয়েছে। 21 ধারা পরে সংযুক্ত হয়েছে, 2002 সালে সংযুক্ত হয়েছে। এটা হচ্ছে 86তম সংবিধান সংশোধনীর দ্বারা 21 ধারা যুক্ত হয়েছে, সেখানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটি সমতার অধিকার কথা বলছে? সমতার অধিকার মানে সাম্যের অধিকার। তাহলে এখানে 14 থেকে 18 নম্বর ধারা, অপশন নম্বর সি, 14 থেকে 18 নম্বর ধারা। তারপরে দেখো 12 নম্বরটা, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার অনুসারে অস্পৃশ্যতা বিলুপ্তি হলো একটি। অস্পৃশ্যতা বিলুপ্তি কি? একটা মৌলিক অধিকার, তাই না? তো মৌলিক অধিকারে কোথায় পড়ে? এটা সমতার অধিকারের মধ্যে পড়ে। তাহলে সমতার অধিকার পড়ে মানে অপশন নাম্বার এ। নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি উপাধি বিলুপ্ত? উপাধি বিলুপ্ত হচ্ছে 18 নম্বর ধারা। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা চর্চা করা হয়েছে? অস্পৃশ্যতা 17 নম্বর ধারা। তাহলে অপশন নাম্বার বি। কততম সংবিধান সংশোধনী দেশ শিক্ষা? একটু আগে বলে দিলাম 86তম সংবিধান সংশোধনী। এটা হচ্ছে 86তম, এটা হচ্ছে 2002 সালে, 2002। এই ছিল প্রশ্নগুলো, তো সবাই দেখে নেবে।